তাই অধীর বাবুর পারিবারিক কিছু সমস্যা সম্মুখীন হয়ে আমাকে 2012 সালে 16ই নভেম্বর যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম, সেদিন আমি কংগ্রেস দলের 5টা পোস্ট হোল্ড করতাম। মুর্শিদাবাদ জেলায় কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলাম, মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের 11টা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম, মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর এমপি ল্যাক্সের চেয়ারম্যান ছিলাম, ডেভেলপমেন্টটা দেখতাম। এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না, কেন জানেন? অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল, জাত তুলে কথা বলেছিল। আমি অধীর বাবুকে বলেছিলাম আমি এক কথা শুনতে রাজি নই। আপনি কংগ্রেসের দলের সভাপতি, এমপি, আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ, এতগুলা পোস্ট হোল্ড করে আছি। আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি, আমার টাকার প্রয়োজন, সেটা ব্যবসা করে রোজগার করি, কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনোদিন রোজগার করিনি। ছোট থেকেই ব্যবসা করেছি, পড়াশোনা চালাতে চালাতে ব্যবসা করেছি। আমি আমার বাবার 5 সন্তান, আমাদের 3টে বোন, 5টা ভাই, আমি ছোট। তা আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি, কখনো অজান্তে হতে পারে, মহান আল্লাহ তাআলা সেটা দেখেন, তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন, তিনি শাস্তি দিলে দেবেন। কিন্তু আমরা যে দলটা 2012 সালে 16ই নভেম্বর ত্যাগ করে, তার আগে 12/11/2012 এই সোমবার ছিল, 12/11/2012 এই সোমবার ছিল। আজকে সোমবার, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কংগ্রেস দলে 70 রেজিনগরের বিধায়ক ছিলাম, আমার টার্মস নিশ্চয় 5 বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছে। মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন। আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এমএলএ অশোক দেব, তার সঙ্গে মিটিং করছিলাম। ঠিক সোমবার 12/11/2012 মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইটার্সে নিয়ে গেলেন। রাইটার্সে মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন, অনেক ব্যস্ততা, তার মধ্যে দিয়ে আমাকে 35 মিনিট সময় দিলেন এন্ট্রি চেম্বারে। উনি আর ওনার সেক্রেটারি গৌতম সান্যাল, আজও আছে তার পিছনে, গৌতম সান্যাল আর আমি আর উনি। अरे भाई बॉस ना সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কিছু চাইনি, মন্ত্রী হতে চাইনি। আমি বলেছিলাম আমি কংগ্রেস দলের বিধায়ক। উনি 2011 সালে উনি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন, উনার দলের প্রার্থী জিতেছিল 182, কংগ্রেস 65টা সিটে লড়ে 42 জন। 42 জনের মধ্যে আমি হুমায়ুন কবির 70 রেজিনগরে ছিলাম। আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী জিতেছিল 2011, সাগরদিঘি সুব্রত সাহা, তাও আবার মাত্র 48,000 ভোট পেয়ে। কেন 48,000 ভোট পেয়ে জিতলেন? তার এগেইনস্টে 3টে মুসলিম প্রার্থী ছিল,
একটু থামুন, আমি 8 ঘন্টায় বলে শেষ করে দেবো। সবাই একটু থামুন, সবাই থামুন, কথা বললে আমার অসুবিধা হচ্ছে, চুপচাপ থামুন। তো সেদিনকে মাত্র 48,000 ভোট পেয়ে এই 22টা বিধানসভার মধ্যে সাগরদিঘি বিধানসভাটা তৃণমূল পেয়েছিল। তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায়, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি বেলনাগার এমএলএ, আজকে যিনি রেজিনগরের এমএলএ, 2011 থেকে কোনো এমএলএ কন্টেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না। বেলডাঙ্গায় কে ছিল? শফিউজ্জামান। রেজিনগরে কে ছিল? হুমায়ুন কবির। রানীনগরে কে ছিল? ফিরোজা বেগম। মুর্শিদাবাদে কে ছিল? শাউনি সিংহ রায়। রঘুনাথগঞ্জে কে ছিল? আকরুজ্জামান। ফারাক্কায় কে ছিল? প্রায়ত মইনুল হক। এইরকম করে আমরা 22টা সিটে লড়ে 14টা জিতেছিলাম। আর যে ল্যামফোর্ড, যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে 13 জোটের প্রার্থী 34 বছর সরকার চালিয়েছিল, তাদের মাত্র 7টা সিট জিতেছিল। একটা মাত্র তৃণমূলের জোড়া খুলে মাত্র 48,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, তিনাকে মন্ত্রী করে দিলেন। 2016-তে কি হলো? যে হুমায়ুন কবির 2012-তে বিনা শর্তে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন। সাক্ষী শুধু তার গৌতম সান্যাল আর তিনি নিজে। আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে। বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে যে আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে কাজী। কতদিন আপনার এই শক্তি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনার সৎ সাহস থাকলে, সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেট দেন, আপনার সময় মতো বের করুন। আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব, স্টুডিওতে বসে। আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি, কোন রকম কোনো অসহযোগিতা করে থাকি, নিশ্চয়ই আপনি বলবেন। আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন, কত রকম মিথ্যাচার করেছেন, সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো, জানাবো। সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ, সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে। আপনি আমাকে বলছেন গদ্দার। আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন? লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান, মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাটগোপাল মুখার্জি, গান্ধীর বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার, তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই, মুর্শিদাবাদের ক্ষতি হবে। তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে 2011-তে একটা পেয়েছিলেন, আর 2004-এ আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথায় 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিলেন। আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূল
তৃণমূলে এসে 20টা পায়ে দিচ্ছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে রাখবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আর ওই করিমপুরে লাভ খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকরযোগ্য নয়। একটা লুঙ্গি পরা লোকের লাভ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। আবার আরেকজন আছে, এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখা। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে। জানুয়ারি মাস পার হতে দেব না, কারণ আপনারা জানেন ব্রিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই ব্রিগেডেই। আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন? চোরের রানী বলেছিলেন। সারদাকে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিল। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি কুণাল ঘোষ চেয়েছিলেন, মমতাকে চোরের রানী বলেছিলেন। আমি বলিনি, হুমায়ুন কবির বলেনি, বাংলার কোন মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা, যে যত বেশি গাল দেবে তার তত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে। যে যত বেশি ওকে গাল দেবে মমতা ব্যানার্জি। বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই। বুদ্ধবাবু আপনার মতো 11 বছর মুখ্যমন্ত্রী ছিল, আর জ্যোতিবাবুর মন্ত্রিসভায় দীর্ঘদিন পুলিশ মন্ত্রী, অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল। তার কি অবস্থা? তার একটা মাত্র মেয়ে, তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য। তিনারা কোন জায়গায় থাকতেন? বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাট, যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থাকে, বুদ্ধবাবু থাকে। আজকে আপনি বলেন সততার প্রতীক। 30B স্টেটে আপনার কতটা, আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন? বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুটে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে। আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন 13 মে 2011 বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল, 7 দিন পরে 20শে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল, টোটাল আয় কত, ঋণ কত ছিল? 1,96,000 কোটি। আপনি খেলা, মেলা, পুজো, বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি 7.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের পরে চাপিয়েছে। আপনাকে জবাব 2026-এ বাংলার মানুষ দেবে। একইভাবে আমি বিজেপিকে সতর্ক
মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলে যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিন, দেখবো আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ওঠে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি। এটা সংবিধানে বলা যায়? আমি হুমায়ুন কবির, ভোট যারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি। মুর্শিদাবাদ সহ বাংলা 11.5 কোটি মানুষের 294 জন এমএলএ, তারা 11.5 কোটি মানুষের জনপ্রতিনিধি। আমি হয়তো বেশি আমার 69 ভরতপুরকে প্রায়োরিটি দিই, কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে 294 জন, আর 42 জন হচ্ছে সাংসদ, আর রাজ্যসভার সাংসদ আছে থেকে 13 না 14। তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন। মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন, আমাদের মেদিনীপুরের পশ্চিমের সভাপতি, মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গায়ে। কি দিয়েছেন মুসলমানদের আপনি? কিছু মুসলমান আছে 1 মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়। সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই। 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশি ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মোনাফেকবাদা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল। কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি? 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর থেকে নির্বাচিত, সেও 6টা করে প্রতি বছর চাকরি দিতে পারে। কটা মুসলমানকে দিয়েছেন? শুধু মুখে মুসলমানদের ভালোবাসা। মুসলমান অত বোকা নেই, মুসলমান আজ মূর্খ নেই, মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে। একটা কথা আছে না কবিগুরু, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মুসলমানরা তোমাকে জবাব দেবে। ওয়েট করেন মুখ্যমন্ত্রী, আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আইপ্যাকের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। 3 মাস পরে আর আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবে না, যাওয়া বন্ধ করে দেবো। মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে, আর রাজ্যেও বন্ধ করে দেবো। আর আপনার আইপ্যাক আছে, আপনি যে টাকা খরচ করে আইপ্যাককে রেখেছেন। এর আগে একজন প্রশান্ত কিশোর, তিনাকে 2020 সালে 100 কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন। সেই প্রশান্ত কিশোর আপনাকে 3য়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন। 100 কোটি দেওয়ার কথা ছিল, তার 2/3 দিয়েছেন, 1/3 দেননি। সে গুছা করে চলে গেছে। তার একটা সংস্থাকে আবার আইপ্যাক বানিয়ে 20 বছর, 28 বছর, 26 বছর, 30 বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে
আপনি এখানে টাকা লুটছেন আর মুখে বলছেন বাঙালি, মুখে বাঙালি। শত্রুঘ্না সিনহা কোন বাঙালি? ইউসুফ পাঠান কোন বাঙালি? কীর্তি আজাদ কোন বাঙালি? লজ্জা করে না আপনার মানুষকে ভাবনা দিতে, মিথ্যাচার করতে? আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার। সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি ডাকবেন, আমি চলে যাব, কোনো ভয় নেই। আমি উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না। যা হবার হবে। আপনার সব সাহস থাকলে আপনি চ্যানেল 18-এ বিশ্ববাবু চ্যানেলে বসবেন, আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব। আপনি আমার প্রশ্নের জবাব দেবেন। এটা আর আজ এই ডায়াস থেকে বেশি কথা বলবো না। আমাদের দলের নাম কি, দলের এজেন্ডা কি? আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি, আমার সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট, সেই ট্রাস্ট 35 কোটি তার অ্যাসেট। আজকের আমি এই সভায় আমাদের চেয়ারম্যান হিসেবে আমি হুমায়ুন ভাইয়ের নাম ঘোষণা করে গেলাম। তিনি যেটা করবেন